Welcome back to another class. In this class, we are going to continue from the section where we left off. ঠিক আছে? তো আগের দিন আমরা deductions কি basic concepts সেগুলো আমরা দেখেছিলাম এবং প্রথম যে চারটে আমাদের এখানে sections আছে সেগুলো আমরা দেখেছিলাম। ইনফ্যাক্ট আমরা ATCCE লাস্টে এটা দেখে কিভাবে অ্যাপ্লাই হয় ATC, ATCCC, ATCCD এর উপরে সেটা দেখে we concluded our class. এই ক্লাসে আমরা এগেন ATC টা একটু হালকা রিভাইজ করার পর we are going to proceed with a case study because এখন আমাদের মেইনলি case study গুলো না করলে concept clear হবে না. So let us just revise what we studied in 80CCE. We saw that 80CCE আন্ডারে একটা লিমিট দেওয়া হচ্ছে ফর অল দিস থ্রি পার্টিকুলার সেকশন। এবার 80CCD কিন্তু পুরোটার উপরে নয়, অনলি 80CCD1 মানে সেলফ কন্ট্রিবিউশনের উপরে। 80CCD2 আর 1B আলাদা কিন্তু আছে, ঠিক আছে? তো এদের টোটাল আমরা দেখি যে 4.5 লাখ আসে, বাট 80CCE কি বলে যে তিনটেকে মিলিয়ে আমরা ম্যাক্সিমাম 1.5 লাখ আমরা ডিডাকশন অ্যালাউ করতে পারি। দিস ইজ হোয়াট উই লার্নড ইন দ্য প্রিভিয়াস ডে। আজকে চলো এটার উপরে বেস করে এবং প্রিভিয়াস যা আমরা স্টাডি করেছি সমস্ত কিছুর উপরে বেস করে লেট আস ট্রাই টু ডু আ নিউমেরিক্যাল। এখানে বলা আছে দ্য ফলোইং পার্টিকুলার্স আর রিলেটেড টু শ্রী সৌরভ রয়, a central government employee since April 2009 for the financial year 2020-2021. এখানে কি বলা আছে বেসিক পে পার মান্থ, ঠিক আছে? পার মান্থে ওর বেসিক পে কত 27,500। এদিকে বলা আছে কি ডিয়ারনেস অ্যালাউন্স, ডিএ মানে ডিয়ারনেস অ্যালাউন্স ইজ ফর 140% অফ বেসিক পে, 50% ফর্মস পার্ট অফ দ্য স্যালারি, ঠিক আছে? কন্ট্রিবিউশন টু এনপিএস বাই শ্রী রয় মানে সেলফ কন্ট্রিবিউশন যেটা বলা আছে 96,000 আর এমপ্লয়ার্স এর কন্ট্রিবিউশনও 96,000। ডিপোজিট ইন পিপিএফ ইজ 75,000, ডিপোজিট ইন পেনশন স্কিম অফ LICI 48,000. মাই রিকোয়েস্ট টু ইউ উড বি যে এই স্ক্রিনটাকে পজ করে ফার্স্ট ইউ রাইট ডাউন দ্য কোয়েশ্চেন, তাহলে যখন আমরা সলিউশনটা ডিসকাস করব তখন তুমি কোয়েশ্চেনটা রেফারেন্সে দেখে তুমি আনসারটা কিন্তু লিখতে পারবে, না হলে কিন্তু স্ক্রিনে কিন্তু আর কোয়েশ্চেনটা পড়ে থাকবে না। সো দ্যাট উইল বি মাই কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ পজ দ্য স্ক্রিন, রাইট দ্য কোয়েশ্চেন অ্যান্ড দেন সলভ ইট, ঠিক আছে? যখন আমরা সলভ করবো একসাথে দেন ইউ সলভ ইট, ঠিক আছে? I hope you have paused the screen and you have written it down. Now let me proceed. তো এখানে কি বলেছে কোশ্চেনে, compute his total taxable income. Well and fine. সব থেকে প্রথমে আমাদের কিছু ওয়ার্কিং নোটস করতে হবে। আমরা দেখেছিলাম যে আমাদের বেসিক স্যালারি দেওয়া আছে বাট টোটাল স্যালারি দেওয়া নেই। সো লেট আস ক্যালকুলেট দ্য স্যালারি অ্যাজ পার 80CCD। কি হবে বেসিক পে প্লাস ডিএ হুইচ ইজ ফর্মিং পার্ট অফ স্যালারি, ঠিক আছে? এটা কত আছে বেসিক পে 27,500 ইন্টু 12 করে দিতে হবে, আর 50% অফ 140% অফ 3,30,000 আছে 4,62,000, তার 50% ফর্মস পার্ট অফ স্যালারি। তো সেই পোর্শনটাকে আমরা নিলাম, নিয়ে আমরা দেখছি 5,61,000 ইজ মাই স্যালারি, ঠিক আছে? সেকেন্ড সিচুয়েশন যেটা আমাদের ক্রিয়েট করতে হবে সেটা হলো কি যে আমরা জানি সেলফ কন্ট্রিবিউশন থেকে সবার আগে আমাদের 80CCD 1B কে আলাদা করে দিতে হয়, কেন? যেন আমরা ম্যাক্সিমাম রিডাকশন পেতে পারি। তো সেই আলাদা পোর্শনটা আমরা করলাম 50,000, এখানে আমরা আলাদা করে দিলাম। তো রিমেইনিং যে 46,000 তার উপরে আমরা দেখবো 80CCD 1B তে কত লিমিট থাকে। লিমিটটা বলা হচ্ছে কি 10% অফ স্যালারি, ঠিক আছে? এবার 10% অফ স্যালারি যদি হয় 56,100, তো ম্যাক্সিমাম কোনটা? ম্যাক্সিমাম তো 56,100, বাট আমরা অলওয়েজ নেই কোনটা? মিনিমামটা, ঠিক আছে? সো 46,000 এখান থেকে আমার কোয়ালিফাই করলো। সো 80CCD 1 এর আন্ডারে আমরা 46,000 পাচ্ছি, ঠিক আছে? ডান। নেক্সট we move towards 80CCD subsection 2. অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন লেখা আছে কত 96,000, ঠিক আছে? এবার এটা কার? এটা 80CCD 2 হলো যখন এমপ্লয়ার কন্ট্রিবিউট করে সেখান থেকে কত আমি ডিডাকশন পাবো। তো অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন 96,000 হয়েছে, কিন্তু আমরা পাচ্ছি 10% অফ স্যালারি, ঠিক আছে? 5,61,000, এইখানে লোয়ার অফ দি অ্যাবাভ 56,100, তো সেটাই আমাদের কোয়ালিফাই করলো। এবার এখানে রুল অনুযায়ী আমাদের সব থেকে প্রথমে টোটাল ইনকামের পোর্শনটা আমাদের ক্যালকুলেট করতে হবে। বেসিক পে 3,30,000, ডিএ 4,62,000, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন 9,60,000, গ্রস টোটাল ইনকাম এই তিনটেকে অ্যাড করে দিলে আমরা 8,88,000 পেয়ে যাচ্ছি।
এবার তার থেকে আমি যখন লেস করছি ডিডাকশন, সব থেকে প্রথমে 80C, 80CCC, 80CCD1 এই তিনটে আমাদের অ্যাড করতে হবে। এদের ইনফরমেশন তুমি দেখো স্ক্রিনে দেওয়া আছে, 75,000, 48,000, 46,000। এই তিনটেকে অ্যাড করে টোটাল আমার আছে 1,69,000, বাট আমাদের ডিডাকশন আন্ডার সেকশন 80CC কি বলছে, 1,50,000 will be the maximum deduction। তো 1,69,000 থেকে 1,50,000, whichever is lower, 1,50,000 টা আমাদের কোয়ালিফাই করলো অ্যাজ ডিডাকশন। Other than that, we have 80CCD2, 80CCD1B। 80CCD2 মানে এমপ্লয়ার কন্ট্রিবিউশন, সেখানে কোয়ালিফাইং অ্যামাউন্ট ছিল 56,100, আর 80CCD1B সেখানে ছিল 50,000, যেটা আমরা আগেই আলাদা করে নিয়েছিলাম। এই দুটোকেও অ্যাড করে দাও, ইউ গেট 1,06,100। তো এবার এই যে 8,88,000 থেকে এই দুটো লেস হবে, 1,50,000 আর 1,06,100। যখন লেস হয়ে যাবে তখন আলটিমেটলি কি হবে, 6,31,900 ইজ মাই টোটাল ট্যাক্সেবল ইনকাম। ঠিক আছে, তো এই হয়ে গেল বিষয়টা, এইভাবে আমাদের সলিউশনটা করতে হবে। So that completes our full discussion on 80C, 80CCC, 80CCD, 80CCE। এখন হয়তো বেশ অনেক কটা নিউমেরিক্যাল করব মাঝে মধ্যেই, যখন 80C, 80CC বা 80C, 80CCC বা 80CCD এগুলো থেকে কিছু কিছু কিন্তু বারবার আসতে থাকতে পারে। ঠিক আছে, so let us proceed towards the next section, which is section 80D। এই 80D তে আমাদের কি মেইনলি দেখা যায়, ডিডাকশন উইথ রেসপেক্ট টু মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম। অ্যাকচুয়ালি নামটা এতটাও ছোট নয়। ঠিক আছে, নেক্সট যেটা স্ক্রিনে আসছে, দ্যাট উইল গিভ ইউ আ হোলিস্টিক আইডিয়া অ্যাবাউট যে এই পার্টিকুলার সেকশনটা কি রিলেটেড ডিডাকশন ক্লেম করা যায় এর আন্ডারে। ঠিক আছে, এর মধ্যে যদি আমরা দেখি, সব থেকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি, কন্ট্রিবিউশন টু সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম অর নোটিফাইড স্কিম। তুমি নিজের স্যালারি থেকে যখন টাকাটা দিচ্ছ ফর দিস পার্টিকুলার সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, বা যেটাকে শর্ট ফর্মে বলা হয় CGHS, তো তখন সেই কন্ট্রিবিউশনটাকে কনসিডার করা হবে ফর ডিডাকশন আন্ডার সেকশন 80D। প্রিভেন্টিভ হেলথ চেক আপ আছে, তুমি বছরে বছরে হয়তো নিজের একটা ফুল বডি চেক আপ করতে পারো। ঠিক আছে, এটাকে কি বলা হয়, প্রিভেন্টিভ হেলথ চেক আপ। তো তার জন্য একটা এটা কোয়ালিফাই করছে। তারপরে মেডিকেল এক্সপেন্সেস উইদাউট মেডিকেল ইন্স্যুরেন্স, এই কথাটা কাদের জন্য অ্যাপ্লিকেবল, খালি সিনিয়র সিটিজেনদের জন্য। তো যদি ওদের কোনো ইন্স্যুরেন্স না থাকে, এবং জানি যে আমরা যখন কারো বয়স বেশি হয়ে যায় ওদের মেডিকেল এক্সপেন্ডিচারটা বেশ হাই হয়ে যায়, তো ওদের যদি কোনো মেডিকেল এক্সপেন্সেস হয় উইদাউট মেডিকেল ইন্স্যুরেন্স, সেটাকেও কিন্তু এখানে কোয়ালিফাইং অ্যামাউন্ট হিসেবে ট্রিট করা যাবে। নেক্সট, মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম। প্রত্যেক বছর যখন আমরা একটা ইন্স্যুরেন্স দেই নিজেদেরকে কভারেজ করে রাখার জন্য মেডিকেল ইন্স্যুরেন্সের আন্ডারে, দ্যাট বিকামস আওয়ার মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম। সেই প্রিমিয়ামটাও কিন্তু এখানে আমাদের কভার হবে অ্যাজ ডিডাকশন। সো এই চারটে বিষয় আমাদের আসছে। এবার এটা কারা কারা অ্যাভেল করতে পারে, ইট ইজ অ্যাপ্লিকেবল ফর ইন্ডিভিজুয়াল অ্যান্ড HUF। এবার মিনিং অফ ফ্যামিলি এখানে কি হচ্ছে, এখানে ইন্ডিভিজুয়াল বলতে কাদের কাদের ইনক্লুড করা হচ্ছে সেটাই আমরা বোঝার চেষ্টা করছি মিনিং অফ ফ্যামিলি দিয়ে। ইট মিনস সেলফ, স্পাউস, ডিপেন্ডেন্ট চিলড্রেন অ্যান্ড পেরেন্টস। ভালো করে ফোকাস করবে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, তাদের উপর নির্ভরশীল যে সন্তানেরা ওরা হতে পারে, আর পেরেন্টসরা কনসিডার্ড হবে। ঠিক আছে, ধরো এবার হাজবেন্ডের কোনো ভাই আছে, আপন ভাই, ওকে এখানে কনসিডার হবে। মিনিং অফ ফ্যামিলির মধ্যে কিন্তু সিবলিংসদেরকে ইনক্লুড করা হয়নি। ঠিক আছে, ধরো কোনো তার সন্তান আছে, সে যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, ওকে কি কনসিডার করা হবে না, এখানে ক্লিয়ারলি লেখা আছে ডিপেন্ডেন্ট চিলড্রেন। তাই মিনিং অফ দ্য ফ্যামিলি কিন্তু ভালো করে ফোকাস করতে হবে, কারণ কি কোশ্চেন অনেক সময় একটু ঘুরিয়ে দিতে পারে। ঠিক আছে, এনিওয়েজ লেট আস প্রসিড ফরওয়ার্ড। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমার কি কি থাকে ফ্যামিলি, পেরেন্টস আর HUF এর জন্য। সব থেকে প্রথমে আমরা দেখছি মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এটা কি ক্লেম করা যায় ফ্যামিলির জন্য, অফকোর্স ক্লেম করা যাবে, পেরেন্টস এর জন্য ক্লেম করা যাবে, আর HUF মানে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, ওদের মেম্বারদের জন্য সেটা কিন্তু ক্লেম করা যাবে। ভেরি নাইস। এবার কন্ট্রিবিউশন টু CGHS মানে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, সেখানে যদি কন্ট্রিবিউট করা হয়, ফ্যামিলি যদি নিজের জন্য কন্ট্রিবিউট করে, সেটা কি কনসিডার্ড, ইয়েস ইট উইল বি কনসিডার্ড। বাট ফ্যামিলি মানে আমি যদি আমার বাবা মার জন্য কন্ট্রিবিউট করি, দ্যাট উইল নট বি এলিজিবল। আর HUF এও দিস ইজ নট এলিজিবল। প্রিভেন্টিভ হেলথ কেয়ার, ঠিক আছে, পেরেন্টস এর জন্য এলিজিবল, ফ্যামিলির জন্য এলিজিবল, বাট প্রিভেন্টিভ হেলথ কেয়ার ইজ নট অ্যালাউড আন্ডার হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। নেক্সট আছে মেডিকেল এক্সপেন্ডিচার, একমাত্র সিনিয়র সিটিজেন বা সুপার সিনিয়র সিটিজেন, আমি আগেও বলেছিলাম ওদের জন্য মেডিকেল এক্সপেন্ডিচার মানে কি, যদি ওদের ইন্স্যুরেন্স না থাকে। ঠিক আছে, ইন দ্যাট কেস ফ্যামিলির জন্য কি এলিজিবল, ইয়েস, প্যারেন্টস এর জন্য ইয়েস এলিজিবল, HUF এর জন্য এলিজিবল।
এবার আমরা তো দেখলাম কোনটা এলিজিবল কোনটা এলিজিবল নয়। বিষয়টা এখন আমাদের কি দেখতে হবে যে কত অ্যামাউন্ট আমরা ডিডাকশন হিসেবে ক্লেম করতে পারি। এটাই এখন স্ক্রিনে তোমাদের সামনে দেওয়া আছে, ম্যাক্সিমাম ডিডাকশন অ্যালাউড। ঠিক আছে, এবার যেটা ফ্যামিলি বলছিলাম সেটাকে এখানে একটু অন্যভাবে লেখা হয়েছে, সেলফ, স্পাউস এন্ড চিলড্রেন, আর এদিকে আছে পেরেন্টস। ঠিক আছে, আর লাস্টের যে কলামটা আছে সেটা হলো টোটাল ডিডাকশন, মানে টোটাল তুমি সেই সেকশন থেকে ম্যাক্সিমাম কত ডিডাকশন অ্যাভেল করতে পারো। এবার এদিকে ইন্ডিভিজুয়াল অ্যান্ড প্যারেন্টস বিলো 60 ইয়ার্স, মানে ধরো প্যারেন্টসরাও বিলো 60 ইয়ার্স, ইন্ডিভিজুয়াল ইজ অলসো বিলো 60 ইয়ার্স। ইন দ্যাট কেস সেলফ, স্পাউস, চিলড্রেনদের জন্য ম্যাক্সিমাম 25,000, মানে নিজের ফ্যামিলির জন্য 25,000 প্লাস প্যারেন্টসের জন্য 25,000, অল টুগেদার আমি 50,000 ডিডাকশন ক্লেম করতে পারি। এবার যদি আমার ইন্ডিভিজুয়াল অ্যান্ড ফ্যামিলি ওরা যদি 60 ইয়ার্স এর নিচে হয়, বাট ওদের প্যারেন্টসরা যদি আবার 60 ইয়ার্স হয়, তো নিজেদের জন্য 25, প্যারেন্টসদের জন্য তখন ডাবল হয়ে যাচ্ছে, 50,000 হয়ে যাচ্ছে। তো এবার 25 আর 50 যদি আমি অ্যাড করি তাহলে 75,000 হয়ে যাচ্ছে। এবার নেক্সট আমরা দেখছি কি বোথ ইন্ডিভিজুয়াল, ফ্যামিলি অ্যান্ড প্যারেন্টস অ্যাবাভ 60 ইয়ার্স যদি হয়, মানে প্রত্যেকেই ওখানে অ্যাবাভ 60 ইয়ার্স যদি হয়, তখন 50,000 আর 50,000, তখন কি এটা 1 লাখে দাঁড়াচ্ছে। এইচইউএফএ মেম্বারসদের জন্য সেখানে সিনিয়র সিটিজেনের ক্রাইটেরিয়া আলাদা করে দেওয়া হয়নি। ঠিক আছে, অল টুগেদার 25 আর 25 ম্যাক্সিমাম, আবার ওদিকে গিয়ে 25,000 দাঁড়াচ্ছে, নট 50,000। ঠিক আছে, নন রেসিডেন্ট ইন্ডিভিজুয়ালের জন্য পেরেন্টস, সেলফ অ্যান্ড স্পাউস অ্যান্ড চিলড্রেন, ওদের জন্য ইন্ডিভিজুয়ালি 25 করতে পারো, বাট ম্যাক্সিমামে গিয়ে সেটা 50 হচ্ছে না, সেটা আবার 25 হয়ে যাচ্ছে। আর মেডিকেল এক্সপেন্ডিচার ফর সিনিয়র অ্যান্ড সুপার সিনিয়র সিটিজেন, যদি সেলফ, স্পাউস, চিলড্রেনের মধ্যে কেউ সিনিয়র সিটিজেন থাকে, ওদের জন্য ম্যাক্সিমাম 50,000, প্যারেন্টসদের জন্য ম্যাক্সিমাম 50,000, অল টুগেদার সেখান থেকে 1 লাখ ম্যাক্সিমাম ক্লেম করা যাচ্ছে। তো এই যে এগুলো দেওয়া আছে, এটা কিন্তু ফাইনাল ডিডাকশন লিমিট ইদার 50,000 হবে, বা 75,000, বা 1 লাখ। ঠিক আছে, এর থেকে কিন্তু বেশি হতে পারে না। ঠিক আছে, anyways we will try to see how this section gets implemented through different numerical, but before that we need to understand যে এই যে যা আমরা ডিডাকশন এখন অবধি ক্লেম দেখলাম যে এলিজিবিলিটি, ঠিক আছে, এটা তখনই একমাত্র এলিজিবল হবে যখন তুমি নন ক্যাশ মেথডে পেমেন্ট করছো। ঠিক আছে, মানে ডিজিটাল ট্রেস যেন তার থাকে, না হলে তো যে কেউ 1 লাখ টাকার মতো ক্লেম করে নেবে। সো দেয়ার হ্যাজ টু বি এ প্রুফ, ডিজিটাল প্রুফ। ঠিক আছে, সো এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে যে নন ক্যাশ মেথডে পেমেন্ট করতে হবে, তাহলেই আমি ডিডাকশনটা ক্লেম করতে পারবো। Followed by that we have preventive health checkup of rupees 5,000, যেটা একটু এক্সট্রা রাখা হয়েছে। এটা তুমি ক্যাশে এক্সপেন্স করতে পারো, এটার জন্য আলাদা করে প্রুফ দেখাতে হবে না। কিন্তু এটা সমস্যাটা কি, তুমি পেরেন্টস আর ফ্যামিলি মিলিয়ে ম্যাক্সিমাম 5,000, তুমি নিজের জন্য 5,000 আবার প্যারেন্টসের জন্য 5,000, টোটাল 10,000, সেই পসিবিলিটি নেই। তো 5,000 and 5,000, ম্যাক্সিমাম 5,000ই তুমি দুজনকে মিলিয়ে নিতে পারো। ঠিক আছে, এবার চলো একটা নিউমেরিক্যাল আমরা সলভ করি। এখানে কোয়েশ্চেন দেওয়া আছে, মিস্টার সেন এজড 50 ইয়ার্স প্রোভাইডস দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য প্রিভিয়াস ইয়ার, এত অ্যামাউন্ট অফ ডিডাকশন অ্যাভেলেবল আন্ডার সেকশন 80D ফর দ্য ইয়ার, এটা বের করতে হবে আমাদেরকে। মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম, তো পয়েন্ট নাম্বার 1 আমাদের মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা পুরোটা বলছে এখানে কার জন্য, চেক ফর ডিপেন্ডেন্ট সান। ঠিক আছে, ডিপেন্ডেন্ট সান এটা কোয়ালিফাই করবে। ডিপেন্ডেন্ট ব্রাদার, সিবলিং তো আমাদের কাউন্ট হয় না, তো এটা কাউন্ট হবে না। ইন চেক ফর ম্যারিড ডটার নট ডিপেন্ডেন্ট, নট ডিপেন্ডেন্ট বলছে, আমরা এটাও কনসিডার করবো না। ঠিক আছে, নেক্সট আছে ইন চেক ফর ফাদার aged 82 years 30,000, obviously senior citizen, এটা আসবে। contribution to central government health scheme in check for self, spouse and dependent daughter, CGHS এর contribution, এটাও কনসিডার হবে। পেমেন্ট অন অ্যাকাউন্ট অফ প্রিভেন্টিভ হেলথ চেকআপ, এবার হেলথ চেকআপের জন্য নিজেদের জন্য 6,000 করেছে আর প্যারেন্টসদের জন্য 8,000 করেছে। ঠিক আছে, এবার ম্যাক্সিমাম এই দুটো মিলিয়ে আমরা 5,000 দিতে পারবো, কিন্তু দেবো কিভাবে সেটা আমরা দেখছি। মেডিকেল এক্সপেন্ডিচার ইনকার্ড ফর ফাদার 30,000 আর ফর মাদার 35,000। তো again this is another case study, I want you to pause the screen, write the case study, and once you are complete only then resume the video, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, রিলেট করতে পারবে না কোন আইটেমগুলোকে কেন আমরা কিভাবে ডিসকাস করছি। ওকে, I hope you have done this, so let us proceed now.
আমরা যদি দেখি এখানে কম্পিউটেশন অফ ডিডাকশন অ্যালাউড আন্ডার সেকশন 80D ফর দি অ্যাসেসমেন্ট ইয়ার 21-22 দেওয়া আছে। এখানে সব থেকে প্রথমে মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমরা দেখেছিলাম কি ডিপেন্ডেন্ট সানেরটা 15,000 দ্যাট উইল কাম, বাট ডিপেন্ডেন্ট ব্রাদার তো আসে না, আর ম্যারিড ডটার হলেও কি হবে, সে তো ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তো তখন সেটাও কনসিডার করা হবে না। তো মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়ামের সেকশনটা থেকে ম্যাক্সিমাম আমরা 15,000 এখানে দিতে পারবো। প্লাস আমরা দেখি যে কন্ট্রিবিউশন টু সিজিএইচএস সেটাও কোয়ালিফাই করে, সেখানে আরো 7,000 টাকা দিয়েছে। তো এই দুটোকে 15 আর 7 মিলিয়ে আমাদের 22,000 হচ্ছে। এবার দেখো আমরা জানি কি যে পেরেন্টস ছাড়া, পেরেন্টসকে বাদ দেওয়া আপাতত, নিজেদের সেলফ, ঠিক আছে, সেলফদের জন্য যদি কেউ সিনিয়র সিটিজেন না হয়, এখানে তো মিস্টার সেনের কথা মনে হয় বলা আছে, উনি 50 ইয়ার্স এর এজ বলা আছে, ঠিক আছে। তো 50 ইয়ার্স মানে কি উইথ বিলো 60, ঠিক আছে, ফ্যামিলির মধ্যে। তো ম্যাক্সিমাম আমার কোয়ালিফাইং অ্যামাউন্ট কত, যেটা আমরা ডিডাকশন দিতে পারি 25,000, এখানে আসছে 22,000। তাহলে আরো 3,000 শর্টফল আছে, সেই 3,000টা কোথা থেকে আমরা ইয়ে করব, সেই 3,000টা আমরা প্রিভেন্টিভ হেলথ চেক আপে দিয়ে দেবো। দেখো কোশ্চেনের প্রিভেন্টিভ হেলথ চেক আপ নিজেদের জন্য 6,000 দেওয়া আছে ফর সেলফ অ্যান্ড ফ্যামিলি, সেখান থেকে আমরা 3,000 এখানে ইউটিলাইজ করে নিলাম। ঠিক আছে, লেখাটা একটু অন্যভাবে হয়েছে, বাট তুমি যদি ডাইরেক্টও লেখো অসুবিধা নেই, বাট কনসেপ্টটা বুঝলে হলো যে 22 আছে, 25 করা যেতে পারে, তো বাকিটা আমরা প্রিভেন্টিভ হেলথ চেক আপ দিয়ে কভার করে ম্যাক্সিমামটাই এখানে আমরা 25,000 ডিডাকশন অ্যালাউড করে দিলাম। এবার আসি পেরেন্টস এর ক্ষেত্রে। মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফর ফাদার, ওর বাবার জন্য মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম 30,000, সেটা কোয়ালিফাই হচ্ছে। এবার দেখো ওর বাবার আবার মেডিকেল এক্সপেন্ডিচার ফর ফাদার হয়েছে। দেখো যে ইন্স্যুরেন্সে কাভার্ড আছে তার খরচাটা তো ইন্স্যুরেন্সই কভার করে দেবে, তুমি আবার সেটাকে আলাদা করে কেন ক্লেম করতে যাবে? তো যেহেতু মেডিক্লেম আছে, তাই ওকে কিন্তু আর সেই খরচাটা এখানে কভার করা হবে না। দ্যাট ইজ দ্য রিজন রুলে কি বলা হচ্ছে যে মেডিকেল এক্সপেন্স যদি হয় সিনিয়র সিটিজেনদের, একমাত্র যদি ওদের মেডিকেল ইন্স্যুরেন্স না থাকে তখনই এটাকে কনসিডার করা হবে। তো ওর মার যেমন মেডিকেল ইন্স্যুরেন্স নেই, কোনো ডিটেল আমরা পাইনি, তাই আমরা ধরে নেবো যে ওর মার জন্য কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্স করানো হয়নি, তাই মার জন্য যে খরচাটা হয়েছে দ্যাট উইল বি কনসিডার্ড ওভার হিয়ার অ্যাজ 35,000। তো এই দুটো আমরা দেখলাম 35,000 প্লাস দেখো প্রিভেন্টিভ হেলথ চেকআপ ওদের 8,000 আছে, কিন্তু আমরা তো অলরেডি 3,000 ইউজ করে নিয়েছি। প্রিভেন্টিভ হেলথ চেকআপ থেকে কত ম্যাক্সিমাম ইউজ করতে পারি আমরা? 5,000। তো বাকি 2,000 আমরা ম্যাক্সিমাম ইউজ করতে পারবো, তো সেটা আমরা নিলাম। এবার এই তিনটেকে অ্যাড করো, তিনটেকে অ্যাড করার পর 30, 35 আর 2 করলে 67,000 আসছে। বাট যেহেতু সিনিয়র সিটিজেন, আমরা কত ম্যাক্সিমাম দিতে পারবো? উই ক্যান অনলি গিভ ম্যাক্সিমাম আপ টু 50,000 ফ্রম দিস সেকশন, ঠিক আছে। তো এই দেখো 67 আর 50 মধ্যে কোনটা ছোট? 50,000। সো উই ক্যান অনলি অ্যালাউ 50,000 অ্যাজ মেডিকেল প্রিমিয়াম বা মেডিকেল এক্সপেন্সের ডিডাকশন। তো এবার দেখো টোটাল তাহলে ডিডাকশন এই সেকশন থেকে কত পেলো? 25 প্লাস 50, 75,000। ঠিক আছে, let us I hope this was clear। ঠিক আছে, পজ করে তুমি কপি করে নাও, বা তুমি আবার এটাকে রিপ্লে করে তুমি পুরো ডিসকাশনটা শোনো, বিকজ ইট ইজ গোয়িং টু হেল্প ইউ। ওকে, নেক্সট আমরা আসছি 80DD। এই সেকশনটা কি রিলেটেড ডিল করে? ইট রিলেটস টু দ্য এক্সপেন্ডিচার উইথ রেসপেক্ট টু এলআইসি অর ইউটিআই অর এক্সপেন্ডিচার রিলেটেড টু নার্সিং, মেডিকেল ট্রিটমেন্ট আর রিহ্যাবিলিটেশন অফ ডিপেন্ডেন্ট ডিসেবলড। এখানে আসছে ডিসেবলড সিটিজেন্সদের কথা এখানে বলছে, যারা ডিপেন্ডেন্ট এবং ডিসেবলড ওদের জন্য এই বিষয়টাকে কিন্তু কনসিডার করা হচ্ছে। কারা অ্যাভেল করতে পারে? এগেইন ইন্ডিভিজুয়াল এন্ড এইচইউএফ ক্যান অ্যাভেল, ঠিক আছে। ডেফিনেশন অফ ডিপেন্ডেন্ট, এখানে ডিপেন্ডেন্ট কারা? ফ্যামিলিতে স্পাউস, চিলড্রেন, পেরেন্টস, আর এখানে সিবলিংসদের কথাটা ইউজ করা হয়েছে। তুমি হয়তো প্রশ্ন করতে পারো, স্যার এখানে কেন সিবলিংসদের ইনক্লুড করেছে, আগে যেখানে সিবলিংসদের ইনক্লুড করা হয়নি? আগের কেসে সিবলিংসরা নর্মাল সিটিজেন্স ছিল, মানে ওদের কোনো ফিজিক্যাল ডিসেবিলিটি ছিল না, সো ওরা নিজেরা খেটে ইনকাম করতে পারবে। দ্য মোমেন্ট ইয়োর সিবলিং ইজ হ্যাভিং এ ডিসেবিলিটি, ওর কিন্তু দায়িত্বটা একজন তার ভাইয়ের উপরে বা বোনের উপরে চলে আসছে ন্যাচারালি, কারণ কি ও নর্মাল মানুষদের মতো কিন্তু সেইভাবে খেটে রোজগার করার তার সেই ক্ষমতাটাও থাকছে না, ঠিক আছে। তার জন্য ওদেরকে এখানে ইনক্লুড করা হয়েছে। এবার ম্যাক্সিমাম ডিডাকশন অ্যালাউড কত? এটা টোটালি ডিপেন্ড করছে ডিগ্রি অফ ডিসেবিলিটি। এবার তুমি প্রশ্ন করবে, স্যার ডিগ্রি অফ ডিসেবিলিটি মানে কি? বেসিক্যালি বলা হচ্ছে যে 40% থেকে 80% যদি কেউ ডিসেবলড হয়, এই ব্র্যাকেটের মধ্যে যদি কেউ পড়ে, তখন ডাইরেক্ট 75,000 ওকে ছাড় দেওয়া হচ্ছে,
ঠিক আছে, ডাইরেক্ট কথাটা কেন বলা হচ্ছে, তুমি যদি 1 পয়সাও খরচা করো ডাইরেক্ট 75,000 পাবে, তুমি যদি 10 লাখও খরচা করো তুমি মাত্র 75,000ই পাবে। তো এখানে কোনো কম্পারিজন হচ্ছে না, কত করেছো কত ক্যালকুলেশন কিচ্ছু হচ্ছে না, ডাইরেক্ট 75,000 ওখানে দিয়ে দেওয়া হবে যাই খরচা হোক না কেন। 80% or above যদি ডিসেবলড হয় তখন ডাইরেক্ট 1,25,000 তোমার অ্যালাউ করে দিচ্ছে। তুমি বলবে স্যার এটা তো কত ভালো যে ডাইরেক্ট এত অ্যালাউ করে দিচ্ছে, বাট অ্যাকচুয়ালি দিস ইজ আ ভেরি স্যাড সিনারিও। ডু ইউ নো ওয়াই? কারণ কি খরচা এর থেকে অনেক বেশি হয়, আর মাত্র 75 আর 1,25,000 ডিডাকশন পাওয়া somehow এটা মনে হয় যে এটা একটু কম। এনিওয়েজ দ্যাট ইজ আপ টু দ্য ট্যাক্স অথরিটিজ, ইফ দে ওয়ান্ট টু চেঞ্জ দে উইল বি চেঞ্জিং ইট। এনিওয়েজ এবার বিষয়টা আসছে যে এই ডিডাকশনে যে 80% 40% এগুলো রেটিং গুলো দেয় কে? যে কোনো ডক্টর কিন্তু রেটিং দিলে হবে না, একমাত্র গভর্নমেন্ট হসপিটালে যে মেডিকেল অফিসার আছেন ওদের একমাত্র সিল স্ট্যাম্প এবং ওদের ইভ্যালুয়েশনের থ্রুতে যখন তুমি সেই ডকুমেন্টটা প্রডিউস করবে তখনই কিন্তু একমাত্র সেটাকে ডিসেবিলিটি হিসেবে মানা হবে। ওরা যদি সার্টিফাই করে, অনলি ইন দ্যাট কেস ইউ ক্যান ক্লেম দিস। নাও একটা কেস স্টাডি আমরা করি, ঠিক আছে? এই কেস স্টাডিতে আমরা কি দেখছি, এখানে কিন্তু সবকটা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি, তাই দেখো 1 2 3 4 5 করে আলাদা আলাদা কেস স্টাডি দেওয়া আছে। তো প্রত্যেকটা কেস স্টাডি আমি চাই পজ করে তোমরা আগে লিখে নাও, অ্যান্ড দেন উই আর গোইং টু সলভ ইট। ঠিক আছে? এক্সপেন্ডিচার ইনকার্ড ফর মেডিকেল ট্রিটমেন্ট অফ হিজ ফাদার, যে নাকি এজ 67 ইয়ার্স উইথ সিভিয়ার ডিসেবিলিটি হু ইজ হোললি ডিপেন্ডেন্ট অন হিম, 57,000। এবার ফাদারের নেচারটা কি, ডিসেবলড অ্যাজ ওয়েল অ্যাজ হোললি ডিপেন্ডেন্ট। এবার নেক্সট বলছে ডিপোজিট অ্যানুয়ালি আ সাম অফ রুপিস 70,000 উইথ এলআইসি ফর দ্য মেনটেন্যান্স অফ হিজ হ্যান্ডিক্যাপড গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদারকে কিন্তু কনসিডার করা হচ্ছে না বেসিক্যালি, ঠিক আছে? নেক্সট আসছে আমাদের কি, এক্সপেন্ডিচার ইনকার্ড ফর মেডিকেল ট্রিটমেন্ট অফ হিজ ব্রাদার হু ইজ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, ডিগ্রি অফ ডিসেবিলিটি 70%, ডিপেন্ডেন্ট আপন হিম রুপিস 1 লাখ। তো এখানে ডিপেন্ডেন্ট ব্রাদার মানে সিবলিংকে কনসিডার করা হবে। Deposited a sum of rupees 50,000 with LIC for the maintenance of his handicapped married daughter who is not dependent on him. এবার নট ডিপেন্ডেন্টের কেস একটা এসে পড়ছে এখানে, আর ডিগ্রি অফ ডিসেবিলিটি 60% বলা হচ্ছে। আমাদের রুলে আমরা দেখেছিলাম কি ডিপেন্ডেন্ট ডিসেবলড হতে হবে, ঠিক আছে? নেক্সট আসছে কি আমাদের ফিফথ পয়েন্টে, এক্সপেন্ডিচার ইনকার্ড ফর মেডিকেল ট্রিটমেন্ট অফ হিজ সান সাফারিং ফ্রম হিয়ারিং প্রবলেম, ডিগ্রি অফ ডিসেবিলিটি ইজ বিলো 40%। এবার এখানে কি আছে, মেডিকেল ট্রিটমেন্ট অফ হিজ সান সাফারিং ফ্রম হিয়ারিং প্রবলেম বাট ডিগ্রি অফ ডিসেবিলিটি ইজ বিলো 40%, ঠিক আছে? তো এদের প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট গুলো হবে কিভাবে, তো এখানে তুমি ভালো করে আগে এটাকে কপি করে নাও, অ্যান্ড দেন অ্যাজ উই মুভ টু দ্য সলিউশন সেকশন উই সি যে ফাদার যে নাকি যার কন্ডিশনটা সিভিয়ারলি ডিসেবলড, যে নাকি টোটালি ডিপেন্ডেন্ট, ওর জন্য কিন্তু ডাইরেক্ট, যেহেতু এখানে আমাদের সিচুয়েশনে আমরা কি দেখতে পাচ্ছি, সিভিয়ারলি ডিসেবলড, ঠিক আছে? সিভিয়ারলি ডিসেবলড কথার মানেটা কি, ইট ইজ অ্যাবাভ 80%, ঠিক আছে? সিভিয়ারলি ডিসেবলড কথার মানেটাই হলো অ্যাবাভ 80%। তো এখানে যেহেতু রেটিংও দেয়নি, বাট এই সিভিয়ারলি ওয়ার্ডটার জন্য আমরা ডাইরেক্ট ওকে 80% অ্যান্ড অ্যাবাভ আমরা কনসিডার করব ডিসেবলড, এবং তার জন্য অ্যামাউন্টটা ডাইরেক্ট আমরা 1,25,000 পেয়ে যাব। সেকেন্ড সিচুয়েশনে বলেছিলাম যে গ্র্যান্ডফাদারদেরকে ডেফিনেশনে কভার করা হয়নি, তাই এখানে গ্র্যান্ডফাদারদের জন্য কিন্তু অ্যামাউন্টটা নীল হবে। নেক্সট ব্রাদার যদি আমরা বলি ডিসেবলড, ইয়েস ডিপেন্ডেন্ট আছে খুব, তো এটাকে কনসিডার করা হবে। আর দেখা যাচ্ছে যে ওর ডিসেবিলিটি দেখো কত আছে, এক্সপেন্ডিচার ইনকাম ফর ওর ডিগ্রি অফ ডিসেবিলিটি 70%, মানে বিলো 80%, বিলো 80% হলে ডাইরেক্ট 75,000 আমরা দিয়ে দিই, সো দিয়ে দিলাম। ডটার ডিসেবলড বাট যেহেতু ডিপেন্ডেন্ট নয় তাই কিন্তু ওকে কিছু দেওয়া যাবে না। সান আছে, ও ডিপেন্ডেন্ট আছে কিন্তু ও ডিসেবলড, এক সেন্সে বলা যেতে পারে যে ও ডিসেবলড, বাট আমরা যদি ক্রাইটেরিয়াটা দেখি 40% থেকে বিলো, আর যেহেতু 40% থেকে বিলো ডিসেবিলিটি আছে, ট্যাক্সের ডেফিনেশন অনুযায়ী ও কিন্তু ডিসেবলড নয়, তাই ওকে কিন্তু কোনো ডিডাকশন অ্যালাউ করা যাবে না, ঠিক আছে? নেক্সট লেট আস ফোকাস অন দি আদার কেস স্টাডি যেটা আমাদের আছে। X age 36 years, a resident individual has income of 7,40,000 during the previous year. His net out of his net income and tax liability for the assessment year 2021 taking into consideration the following payments. তো বেসিক্যালি আমাদের কিছু পেমেন্টস বলা আছে। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম মানে 80C, কত বলা আছে এখানে, 3,33,000, সরি 33,334।
কন্ট্রিবিউশন টুয়ার্ডস পেনশন ফান্ড মানে 80 এর কথা 11,000 বলা আছে। মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন লাইফ অফ ডিপেন্ডেন্ট ফাদার, ঠিক আছে, এটা 80D এর কথা বলা আছে 39,000। মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন দ্য লাইফ অফ ডিপেন্ডেন্ট হ্যান্ডিক্যাপ ব্রাদার মানে কি 80DD এর কথা বলা আছে। মেডিকেল ট্রিটমেন্ট অফ ডিপেন্ডেন্ট ব্রাদার, ঠিক আছে, এটা 5,000 বলা আছে। ডিপোজিট অফ LIC ফর দ্য মেনটেনেন্স অফ ডিপেন্ডেন্ট ব্রাদার বিং 20,000। তো এইগুলো তোমরা আবার কপি করে নাও, আশা করি কপি হয়ে গেছে, ঠিক আছে। ইউ নিড টু পজ দ্য স্ক্রিন অ্যান্ড দেন কপি ইট। কপি করার পরে লেট আস সি হাউ দ্য ট্রিটমেন্টস উইল বি ডান। সব থেকে প্রথমে গ্রস টোটাল ইনকাম এখানে ওর বলা আছে 7,40,000, ঠিক আছে, এই যে অ্যামাউন্টটা এখানে দেওয়া আছে অলরেডি 7,40,000। এবার 7,40,000 থেকে কিছু ডিডাকশন বলে 83 আমরা ডাইরেক্ট দিয়ে দিতে পারি, ঠিক আছে। 33,334, 80CCC 11,000 আছে, দুটো অ্যাড করে আমাদের 44,334 আসছে। কেন দুটোকে অ্যাড করলাম? বিকজ 80CCE যদিও প্রশ্নতে বলেনি, বাট আমরা জানি যে 80CCE অ্যাপ্লাই হয়। তো লিমিটটা আমরা অ্যাপ্লাই করলাম ম্যাক্সিমাম 1,50,000, সেখান থেকে আমাদের লোয়ার যে কোয়ালিফাইং অ্যামাউন্টটা সেটা এসে পড়বে 44,33,4 মানে 44,334। এবার সেকশন ডি তে 80D তে আমরা কত পেলাম? 39,000, ঠিক আছে। মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফর ফাদার, ম্যাক্সিমাম ওখানে লিমিট 50,000 দেওয়া আছে, তাই 39,000 এলো। এবার সেকশন 80DD টা ভালো করে আমরা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি সলিউশনে আমরা 75,000 অনলি আমরা অ্যাপ্লাই করেছি। ওয়াই সো? ঠিক আছে, এখানে দেখো মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন দ্য লাইফ অফ ডিপেন্ডেন্ট হ্যান্ডিক্যাপ ব্রাদার পেড বাই চেক অন April 26, 7,000। মেডিকেল ট্রিটমেন্ট অফ ডিপেন্ডেন্ট ব্রাদার 5,000। ডিপোজিট উইথ LIC ফর মেনটেন্স অফ ডিপেন্ডেন্ট ব্রাদার। তো এই তিনটেই কিন্তু ডিপেন্ডেন্ট ব্রাদার রিলেটেড, ঠিক আছে। এবার এদের তিনটের জন্য আলাদা আলাদা করে কিন্তু আমি কিছু দেবো না। আমি কি বলছিলাম, 1 টাকা খরচা হলেও ইন এনি ক্যাপাসিটি সেটাতে কিন্তু আমরা ডাইরেক্ট 75,000 দিয়ে দেবো। আর যদি সিভিয়ার ডিসেবিলিটি হয় 1,25,000। এখানে কে কত অ্যামাউন্ট দিয়েছে ইট ডাজ নট ম্যাটার, কত অ্যামাউন্ট হয়েছে অল টুগেদার, ঠিক আছে। 1 টাকা খরচা হলেও ডাইরেক্ট 75,000। তো এখানে 7,000, 5,000, 20,000, এখানে অলটুগেদার 32,000 পেমেন্ট করা আছে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার, আমরা ডাইরেক্ট 75,000 দিয়ে দেবো। তাই এখানে সেকশন 80DD তে ডাইরেক্ট 75,000 দিয়ে দেওয়া হচ্ছে, আর ফার্দার কোনো ক্যালকুলেশনের দরকারই নেই, ঠিক আছে। সো এবার এই ডিডাকশন গুলোকে টোটাল করে নাও তাহলে। এবার এটা একটা টোটাল আসছে, আর এই দুটোকে অ্যাড করলে 1,14,000 আসছে। তো এই দুটোকে অ্যাড করে এটা থেকে মাইনাস করে দাও, আলটিমেটলি আনসার এসে পড়বে 5,81,666। নাও দিস ইজ দ্য ফাইনাল সলিউশন ফর দিস কোয়েশ্চেন, ঠিক আছে। নেক্সট ডেতে আমরা 80DDB, 80E এগুলোকে আমরা ফলো আপ করব। দ্যাট উইল বি অল ফর টুডেজ ক্লাস। Thank you so much.